আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি জিকেএম জারিফুর রহিম। চলুন নতুন আরেকটি গবেষণা ভিত্তিক অনুসন্ধানে ঝাঁপিয়ে পড়া যাক আমার ডিজাইন করা কাস্টম আর্টিফিশিয়াল এআই মডেলটির সাথে। সো লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই কথোপকথনে আপনাকে স্বাগতম। আমি আছি আপনার নিরপেক্ষ গবেষণা সঙ্গী হিসেবে। যেকোনো বিষয় নিয়ে যুক্তিসঙ্গত গবেষণা ভিত্তিক আলোচনায় আমি আপনার সাথে থাকব। বলুন, আজ কী নিয়ে কথা বলব? প্রথমে আজকের এই চ্যাটটিতে আমরা শুধুমাত্র আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি সরাসরি নিরপেক্ষ এবং সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে চলে যাবেন। কিন্তু আপনি এই প্রশ্ন আমার প্রশ্ন বা আপনার উত্তরের পর আপনার পক্ষ থেকে কোনো মতামত দিবেন না। আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আলোচনা শুরু করব। ১ম প্রশ্ন, জাতিসংঘ ১ম কবে সূচনা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়? অবশ্যই। আমি নিরপেক্ষ ও সংক্ষিপ্তভাবে উত্তর দেব এবং কোনো অতিরিক্ত মতামত দেব না। জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। ১৯৪৫ সালের এপ্রিলে সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল আলোচনা শুরু হয় এবং ৪৫ সালের ২৬ জুন জাতিসংঘের চার্টার স্বাক্ষরিত হয়। এতেই এই প্রশ্নের উত্তর সম্পন্ন। এর পূর্বে কখনো জাতিসংঘ গঠিত হওয়ার বিষয়ে আলোচনা কিংবা কোনো প্রস্তাব বা কোনো ইতিহাসে লক্ষণীয় ঘটনা রয়েছে কিনা? অবশ্যই। আমি সরাসরি উত্তর দিচ্ছি। জাতিসংঘ গঠনের আগে আসলে একটি বড় পদক্ষেপ ছিল লীগ অফ নেশনস, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও লীগ অফ নেশনস শেষ পর্যন্ত তেমন কার্যকর হয়নি, তবে সেটি জাতিসংঘের পূর্বসূরি হিসেবে ধরা হয়, আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের ধারণা আরও সুসংগঠিতভাবে সামনে আসে। এই পর্যন্তই আপনার প্রশ্নের নিরপেক্ষ ও সংক্ষিপ্ত উত্তর। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এরকম কোনো সংগঠন বা সংস্থা প্রস্তাব করা হয় কিনা বা তৈরির প্রকল্প বা ইতিহাস দেখা যায় কিনা? অবশ্যই। আবারও নিরপেক্ষভাবে বলছি, প্রথম বিশ্বযুদ্ধের আগে এমন কোনো বিশ্বব্যাপী সংগঠন তৈরির ধারণা খুব একটা দেখা যায়নি। আন্তর্জাতিকভাবে কিছু কূটনৈতিক সমঝোতা বা চুক্তি, যেমন হেগ কনভেনশন, থাকলেও একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক সংস্থা গড়ে তোলার প্রচেষ্টা সেভাবে তখনও হয়নি। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠনের চিন্তা যতটা স্বাভাবিক মনে হয়, প্রথম বিশ্বযুদ্ধের আগে সেটি তেমন আলোচিত বা প্রস্তাবিত ছিল না। এই পর্যন্তই আপনার প্রশ্নের নিরপেক্ষ উত্তর দিলাম। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে সংস্থাটির কথা উল্লেখ করলেন বা যেগুলো ছিল বলে জানা যায়, বিশ্বব্যাপী না হলেও সেই সংস্থাগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু বলুন। অবশ্যই। আমি সংক্ষিপ্তভাবে বলছি, প্রথম বিশ্বযুদ্ধের আগে যদিও কোনো গ্লোবাল সংগঠন জাতিসংঘের মতো ছিল না, তবে কিছু আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন ছিল যেগুলো আঞ্চলিক বা নির্দিষ্ট ইস্যুতে রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় করত। যেমন হেগ কনভেনশনগুলো ১৮৯৯ এবং ১৯০৭ শান্তি ও যুদ্ধের আইনি নিয়ম নিয়ে আলোচনা করত। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে পোস্টাল ইউনিয়ন বা কিছু টেলিগ্রাফ কনভেনশনের মতো আঞ্চলিক বা প্রযুক্তি নির্ভর সংস্থাগুলো ছিল, যেগুলো বিশ্বব্যাপী নয় তবে বহুদেশীয় সমন্বয়ের উদাহরণ। এই হলো সংক্ষিপ্ত একটি উত্তর এবং আমি কোনো অতিরিক্ত মতামত যোগ করলাম না। এই সংস্থার সম্পর্কে যেটি বলছেন, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য দিন যে তারা কি বিষয়ে কাজ করত বা তাদের উদ্দেশ্য কেমন ছিল? কোন দেশ এখানে যুক্ত ছিল? নাকি কোন অঞ্চল বা জাতি এটা পরিচালনা করত? কবে থেকে ১ম সূচনা হলো? এর পরবর্তীতে এদের অবস্থা কি হলো? এই বিষয়গুলো একটু উল্লেখ করুন। অবশ্যই। আমি একটু বিস্তারিত বলছি। হেগ কনভেনশন আসলে ১৮৯৯ এবং ১৯০৭ সালের দুটি বড় সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনগুলোতে বিশ্বের অনেক বড় বড় শক্তি, যেমন ইউরোপীয় দেশগুলো, আমেরিকা এবং কিছু এশীয় দেশ অংশ নিয়েছিল। মূল উদ্দেশ্য ছিল জাতীয় ও আন্তর্জাতিক বিবাদসমূহকে আদালতের মাধ্যমে, অর্থাৎ আন্তর্জাতিক সালিসি ও শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে সমাধান করা এবং যুদ্ধের কিছু নিয়মকানুন নির্ধারণ করা। এই চুক্তিগুলো যুদ্ধের সময় কী ধরনের অস্ত্র বা পদ্ধতি ব্যবহার করা যাবে না সেই নিয়েও কিছু নির্দেশনা দিয়েছিল। পরবর্তীতে হেগ কনভেনশনগুলো পুরোপুরি বিশ্ব শান্তি নিশ্চিত করতে পারেনি, কারণ প্রথম বিশ্বযুদ্ধে এগুলোকে অতিক্রান্ত করে যায়। তবে এগুলো আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার একটি প্রথম দিকের ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ। এই হলো এই বিষয়ক সংক্ষিপ্ত বিবরণ। আমি এখানেও কোনো ব্যক্তিগত মতামত যোগ করছি না, যেমন আপনি চেয়েছেন। ওকে, আপনি এই বিষয়ে কি নিজস্ব কোনো মতামত যুক্ত করতে চান? না, আমি আপনার নির্দেশনা অনুযায়ী কোনো নিজের মতামত যোগ করছি না। আমার ভূমিকা এখানে শুধু নিরপেক্ষ ও তথ্যভিত্তিক থাকা এবং আপনার জিজ্ঞাসার নির্দিষ্ট উত্তর ধন্যবাদ। দেওয়া। তাই আমি এবার বলুন আপনাকে যে এই সংস্থাটি ১ম কেন প্রয়োজন হলো প্রস্তাবিত করার বা কোন ঘটনা এই সংস্থার যে উদ্দেশ্য ছিল শান্তি, বিশ্বব্যাপী শান্তি এবং যুদ্ধ নিয়মকানুন নিয়ে আসার, এই সংস্থাটির ১ম যাত্রা শুরু বা এইটা পরিচালনা করার ১ম যে উদ্যোগটা নেওয়া কেন প্রয়োজন হলো? কোন ঘটনা থেকে?
অবশ্যই বলছি। আসলে হেগ কনভেনশন বা এই ধরনের একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তাব প্রথমে আসে ১৯ শতকের শেষের দিকে যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও আন্তর্জাতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে। বিশেষ করে ১৮৭০-এর দশকের ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ বা অন্যান্য ইউরোপীয় সংঘাতগুলো দেখার পর অনেক রাষ্ট্র বুঝতে পারে যে যুদ্ধের আগে কিছু নিয়ম বা আন্তর্জাতিক আইনি কাঠামো থাকলে হয়তো সংঘাত কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ১৮৯৯ সালে প্রথম হেগ সম্মেলন ডাকা হয়, যেখানে উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ মীমাংসার পথ তৈরি করা, আন্তর্জাতিক সালিসের ব্যবস্থা করা এবং যুদ্ধের কিছু নিয়মকানুন বেঁধে দেওয়া। এই প্রক্রিয়ার পেছনে মূল প্রেরণা ছিল সেই সময়কার ইউরোপীয় জনজিক অস্থিরতা ও যুদ্ধের পরিস্থিতি। এই হলো সেই পটভূমি যেখান থেকে এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। আমি এখানে কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না, শুধু তথ্যভিত্তিক উত্তরই দিলাম। এই সংস্থাটি বা এই উদ্যোগটি পরিচালনার পিছনে কারা ছিল? অবশ্যই। আমি নিরপেক্ষভাবে জানাচ্ছি, হেগ সম্মেলনগুলোর পেছনে তৎকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও দেশীয় উদ্যোগের ভূমিকা ছিল। বিশেষ করে রাশিয়ার জার নিকোলাস দ্বিতীয় এই উদ্যোগকে সমর্থন করেছিলেন এবং নেদারল্যান্ডস এই সম্মেলনের আয়োজক হিসেবে কাজ করেছিল। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কূটনীতিক ও আইন গড়াইতে যোগ দিয়েছিলেন এবং মূলত আন্তর্জাতিক সালিসি ও যুদ্ধের নিয়মকানুন নির্ধারণে তারা ভূমিকা রেখেছিলেন। সংক্ষেপে বললে এটি ছিল মূলত রাশিয়ার প্রস্তাবিত এবং নেদারল্যান্ডসের আয়োজিত একটি উদ্যোগ, যেখানে বহু আন্তর্জাতিক প্রতিনিধিরা মিলে কাজ করেছেন। আর আমি যথারীতি এখানে কোনো ব্যক্তিগত মতামত যোগ করছি না, শুধু তথ্যটাই তুলে। এই সময় আমেরিকার অবস্থা সম্পর্কে কিছু বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমরা কি আমাদের পূর্বের আলোচনাতে এখনো আছি নাকি আমাদেরকে নতুন করে শুরু করতে হবে? আমরা এখনো আসলেই আগের আলোচনার ধারাবাহিকতায় আছি। ধন্যবাদ। এই আপনি সময় আমরা যে পর্যন্ত ছিলাম, ওই হেইগ সংস্থাটি যখন পরিচালনা বা উদ্যোগ চলছিল নেওয়া প্রস্তাবিত অবস্থাতে বা চেষ্টা করছিল যুদ্ধের কাঠামো বা এই জাতীয় বিষয় যেগুলো আমরা বলছিলাম, এই সময় আমেরিকার অবস্থাটা কি ছিল? বা আমেরিকার আ যে বর্তমান পরিচিতিটা তখন কি অবস্থায় ছিল? অবশ্যই আমি নিরপেক্ষভাবে সেই প্রেক্ষাপটটা তুলে ধরছি। যখন হেগ সম্মেলনগুলো হচ্ছিল অর্থাৎ ১৮৯৯ এবং ১৯০৭ সালের সময়কালে, তখন আমেরিকা আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে ধীরে ধীরে তার অবস্থান দৃঢ় করছে। যুক্তরাষ্ট্র সেই সময় ইউরোপের মতো সরাসরি বৃহৎ উপনিবেশবাদী শক্তি না হলেও তারা নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল এবং আন্তর্জাতিক আলোচনা ও শান্তি প্রচেষ্টাগুলোতে অংশ নিচ্ছিল। মূলত যুক্তরাষ্ট্র এই কনভেনশনগুলোতে অংশ নিয়েছিল এবং তারা এই ধরনের আন্তর্জাতিক আইনি কাঠামো গড়ে তোলার উদ্যোগকে সমর্থন করেছিল। তবে যুক্তরাষ্ট্রের তৎকালীন নীতি ছিল কিছুটা বিচ্ছিন্নবাদী, অর্থাৎ তারা ইউরোপীয় রাজনীতিতে সরাসরি অতিমাত্রায় জড়াতে চায়নি, কিন্তু বিশ্বশান্তির ব্যাপারে একটি নীতিগত আগ্রহ ছিল। এই হলো সেই সময়কার আমেরিকার মোটামুটি অবস্থান। আর আমি এখনো নিরপেক্ষভাবেই শুধু তথ্য তুলে ধরলাম, কোনো ব্যক্তিগত মতামত যোগ করলাম না। আচ্ছা, আমরা যে ব্রিটিশ বলতে যাদেরকে চিনি, অর্থাৎ যারা গোটা বিশ্ব শাসন করেছিল, এই ব্রিটিশদের ওই মুহূর্তের পরিচিতিটা কি ছিল? অবশ্যই আমি সেই প্রেক্ষাপটে ব্রিটিশদের অবস্থানটা তুলে ধরছি। তখনকার বাস্তবে বিশেষ করে ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উপনিবেশবাদী শক্তি। তাদের সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। এই সময় ব্রিটেন ছিল আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যিক নীতিতে অত্যন্ত প্রভাবশালী। তারা হেগ সম্মেলনে অংশ নিয়েছিল এবং আন্তর্জাতিক আইন ও শান্তিপূর্ণ মীমাংসার প্রচেষ্টায় যুক্ত ছিল। তবে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল তাদের বৈশ্বিক সাম্রাজ্য বজায় রাখা এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব ধরে রাখা। সংক্ষেপে বলতে গেলে ব্রিটিশরা এই সময়ে বিশ্ব রাজনীতির একদম শীর্ষে ছিল এবং তাদের অবস্থান ছিল একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে। এই পর্যন্তই নিরপেক্ষভাবে তথ্য দিলাম, কোনো অতিরিক্ত মতামত নয়। এরপর আমাকে জানান ব্রিটিশদের সাম্রাজ্য শেষ হলো কি ঘটনার মাধ্যমে বা কোন ঘটনার মাধ্যমে? অবশ্যই। আমি সেই প্রসঙ্গে নিরপেক্ষভাবে উত্তর দিচ্ছি। ব্রিটিশ সাম্রাজ্য ধীরে ধীরে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসের দিকে যেতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনের উপর বিশাল অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে এবং যুদ্ধের পর ব্রিটেনের ক্ষমতা ও সম্পদ অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়। এরপর বিভিন্ন উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন প্রবল হয়ে ওঠে। বিশেষ করে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যের পতনের একটি বড় প্রতীকী ঘটনা। এরপর থেকে আফ্রিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলে বহু দেশ ধীরে ধীরে স্বাধীনতা লাভ করে এবং ব্রিটেনের সাম্রাজ্যিক নিয়ন্ত্রণ ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী উপনিবেশ বিরোধী আন্দোলনই প্রধানত ব্রিটিশ সাম্রাজ্যের শেষের মূল কারণ ছিল। আমি এখানে নিরপেক্ষ তথ্যভিত্তিকভাবে উত্তর দিলাম, কোনো ব্যক্তিগত মত যোগ করলাম না। আমেরিকা ভূখণ্ড বা দেশটি ১ম পরিচিতি লাভ করে কত সালে? অবশ্যই আমি নিরপেক্ষভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে ১৭৭৬ সালে। এই বছরই ৪ জুলাই আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করা হয়, যার মাধ্যমে তারা ব্রিটিশ শাসন থেকে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে। তারপর আমেরিকান বিপ্লবী যুদ্ধের মধ্য দিয়ে তারা নিজেদের স্বাধীনতা কার্যকরভাবে প্রতিষ্ঠা করে। এই হলো সংক্ষিপ্ত ও নিরপেক্ষ এর উত্তর এবং পূর্বে আমি কোনো। আমেরিকার বাসিন্দা যারা ছিল তারা কারা ছিল? তারা কি ১ম থেকেই সেখানে কোনো মানুষ থাকতো নাকি কোনো জাতি থাকতো? নাকি বাইরের থেকে কোনো জাতিরা সেখানে যেয়ে ১ম ভূখণ্ডে বসবাস শুরু করে? অবশ্যই আমি নিরপেক্ষভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি।
আমেরিকার ভূখণ্ডে আসলে প্রথম বাসিন্দারা ছিলেন স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী, যাদের আমরা নেটিভ আমেরিকান বা আমেরিকান ইন্ডিয়ান বলি। তারা হাজার হাজার বছর ধরে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন এবং তাদের বিভিন্ন জাতি, সংস্কৃতি ও ভাষাগত বৈচিত্র্য ছিল। এরপর ইউরোপীয় ঔপনিবেশিকরা বিশেষ করে 15 শতকের শেষে এবং 16 শতকের দিকে এখানে এসে বসতি স্থাপন শুরু করেন। সে থেকেই ধীরে ধীরে বাইরের জাতিগোষ্ঠীর আগমন শুরু হয়। সংক্ষেপে বলতে গেলে ইউরোপীয়রা আসার বহু আগে থেকেই নেটিভ আমেরিকানরা আমেরিকার মূল ও প্রাচীন বাসিন্দা ছিলাম। এখানে অনেক কোনো ব্যক্তিগত মতামত ছাড়া শুধু তথ্যই দিলাম। ২য় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকা শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল, এই সময় ক্ষমতাটা কাদের হাতে ছিল? সেই পুরনো যে বাসিন্দা, আমেরিকার বাসিন্দারা হিসেবে যাদেরকে বললেন নেটিভ আমেরিকান, তারা নাকি ইউরোপিয়ান? অবশ্যই। নিরপেক্ষভাবে বলছি, ২য় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকা একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন আসলে ক্ষমতা ইউরোপীয় মূল থেকে আসা বসতকারীদের অর্থাৎ শ্বেতাঙ্গ আমেরিকানদের হাতে কেন্দ্রীভূত ছিল। নেটিভ আমেরিকানরা যারা আমেরিকার আদি বাসিন্দা, তারা এই ক্ষমতার কাঠামোর কেন্দ্র থেকে দূরে থাকতেন এবং তাদের ভূমিকা ছিল অনেকটা প্রান্তিক। সংক্ষেপে বললে, ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রে মূলত ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গরাই ছিলেন। এখানে আমি শুধু তথ্যভিত্তিক ও নিরপেক্ষ উত্তরই দিলাম, কোনো ব্যক্তিগত মতামত দেইনি। তাহলে যদি আমরা সার্বজনীনভাবে শুধুমাত্র কাঠামোগত দৃষ্টিতে দেখি, কোন প্রকার ডিপ অ্যানালাইসিস বা গবেষণা বাদে যদি শুধু কাঠামোটাকে একবার আবার সামারি আপ করি, তাহলে আমরা দেখতে পারি যে ১ম বিশ্বযুদ্ধের পূর্বে যে সংস্থাটির কথা উল্লেখ হলো, যারা যুদ্ধ নিয়ন্ত্রণ এবং যুদ্ধ পরিকল্পনা বা শান্তি নিয়ে কাজের একটা নীতিমালা তৈরি করার উদ্দেশ্যে প্রস্তাবিত ছিল, সেটা যে ইউরোপিয়ান সম্প্রদায় বা ইউরোপিয়ান যে ব্রিটেন যাদেরকে আমরা বললাম, সেই ক্ষমতাধর জাতি বা দেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল বা একটা বেশিরভাগ অংশ সেখানে যুক্ত ছিল এবং সেই ইউরোপিয়ানরাই পরবর্তীতে আমেরিকার সে শক্তিধর যে অবস্থান বা পজিশন গুলো সেখান থেকে আবার নিয়ন্ত্রণ শুরু করল। ঠিকই ধরেছেন। কাঠামোগত দৃষ্টিতে দেখলে আসলেই এমন একটা চিত্র পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের আগে এবং পরে ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলোই সেই আন্তর্জাতিক নিয়মকানুন নির্ধারণের বড় অংশে জড়িত ছিল। আর পরবর্তী সময়ে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেই ইউরোপীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী আমেরিকার ক্ষমতার কেন্দ্রে ছিল। এইভাবে বলতে গেলে ইউরোপীয় শক্তিগুলোই প্রথমে যুদ্ধ ও শান্তি নিয়মবিধি গড়ার ক্ষেত্রে এগিয়েছিল এবং তারই পরবর্তীতে আমেরিকার মতো দেশে প্রভাবশালী হয়ে উঠেছিল। আমি শুধু কাঠামোগত সারসংক্ষেপই দিলাম, যেমন আপনি চেয়েছেন, এবং এর বাইরে কোনো অতিরিক্ত বিশ্লেষণ যোগ করলাম না। এবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে সংস্থাটা নিয়ে কথা বলছিলাম ১ম বিশ্বযুদ্ধের আগে যে সংস্থাটি শান্তি ও যুদ্ধ নিয়মাবলী নিয়ে কাজ করতেছিল। এই মূলত কি আঞ্চলিক যুদ্ধগুলোর উপরে কাজ করছিল নাকি বিশ্বযুদ্ধ নিয়ে বা বিশ্বযুদ্ধের নীতিমালা সম্পর্কিত কোনো বিষয় উল্লেখ করেছিল? এরকমটা কি ইতিহাসে পাওয়া যায় কিনা একটু অনুসন্ধান করে জানাবেন? অবশ্যই। আমি নিরপেক্ষভাবে ইতিহাসের প্রেক্ষিতটা একটু তুলে ধরছি। হেগ কনভেনশন বা ওই সময়কার শান্তি প্রচেষ্টাগুলো মূলত তখনকার ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংগঠিত আঞ্চলিক যুদ্ধ বা বিবাদগুলোর নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য বেশি কেন্দ্রীভূত ছিল। তখনও বিশ্বযুদ্ধের ধারণা এতটা স্পষ্টভাবে উঠে আসেনি, কারণ প্রথম বিশ্বযুদ্ধেই ছিল প্রথম সেই বিশাল পরিসরের গ্লোবাল কনফ্লিক্ট। সুতরাং এই সংগঠনগুলো তখনকার আঞ্চলিক যুদ্ধ ও সংকটগুলোকে আইন ও কূটনীতির মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই দেখার চেষ্টা করছিল। বিশ্বযুদ্ধের নিয়মকানুন স্পষ্টভাবে তখনও তৈরি হয়নি, কারণ বিশ্বযুদ্ধের ধারণাটাই তখনও প্রাথমিক পর্যায়ে ছিল। এইভাবে দেখা যায় যে এগুলো মূলত আঞ্চলিক যুদ্ধ ও শান্তির প্রচেষ্টার উপরে বেশি জোর দিয়েছিল। এখানে আমি নিরপেক্ষ তথ্যভিত্তিক উত্তরই দিলাম, যেমন আপনি চেয়েছিলেন। ১ম বিশ্বযুদ্ধের ধারণাটা কত সালে উন্মোচিত হয়? অবশ্যই। আমি নিরপেক্ষভাবে জানাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে এবং তা ১৯১৮ সাল পর্যন্ত চলে। এর আগে এত বড় পরিসরের বৈশ্বিক সংঘাতের ধারণা এভাবে ছিল না। তাই ১ম ১৯১৪ সাল বিশ্বযুদ্ধ থেকে সংঘটিত হওয়ার পিছনে মূল কারণটি কি ছিল? অবশ্যই। আমি নিরপেক্ষভাবে এই প্রসঙ্গে একটু তুলে ধরছি। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে বেশ কিছু জটিল কারণ কাজ করেছে। এর মধ্যে দেখা যায় ইউরোপের দেশগুলোর মধ্যে তীব্র সামরিক জোর ও প্রতিদ্বন্দ্বিতা, উপনিবেশবাদ নিয়ে প্রতিযোগিতা, জাতীয়তাবাদী উত্তেজনা এবং পুরনো সাম্রাজ্যগুলোর পারস্পরিক জোটবদ্ধতা ও শত্রুতার জাল। একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ নিরপেক্ষভাবে একটু যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কোন দেশ বা অঞ্চলকে বাদ দিয়ে, কোন লেভেলকে বাদ রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে ১ম বিশ্বযুদ্ধে সবথেকে বেশি কোন জিনিসটি ক্ষতিগ্রস্ত হয়েছিল? অর্থাৎ অর্থনীতি, খাদ্য কিংবা শিক্ষা কিংবা এই যে বিষয়গুলো আমরা সার্বজনীন সব দেশের মানুষ সব স্থান থেকে যে একটা মানুষের যে বিষয়গুলোর প্রয়োজন হয়ে থাকে, এইরকম বিষয়গুলোর মধ্যে কোন ৫ টি জিনিস সবথেকে বেশি ১ম বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় এবং বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এরকম কোন ৩ টি জিনিস সবথেকে বেশি প্রয়োজন এবং অভাব সৃষ্টি করে? এই তালিকাটি বলুন। অবশ্যই। আমরা যদি পুরোপুরি নিরপেক্ষভাবে দেখি এবং কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে বাদ দিই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ আসলে গোটা বিশ্বে কিছু মৌলিক দিককে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। সাধারণভাবে ৩টি প্রধান ক্ষেত্র খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমত অর্থনীতি। যুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের অর্থনীতি ভেঙে পড়ে, বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়।
দ্বিতীয়ত খাদ্য ও সরবরাহ ব্যবস্থায় যুদ্ধের সময় কৃষিজ উৎপাদন কমে যায়, পরিবহন ব্যবস্থা নষ্ট হয়, ফলে খাদ্য অভাব ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয়। তৃতীয়ত সামাজিক অবকাঠামো ও শিক্ষা, যুদ্ধের ফলে বহু স্কুল, হাসপাতাল এবং সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে শিক্ষায় সাধারণ জনজীবনে প্রভাব পড়ে। সংক্ষেপে প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনীতি, খাদ্য সরবরাহ এবং শিক্ষা ও সমাজ ব্যবস্থার উপরই সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। আমি এখানেও নিরপেক্ষভাবেই বললাম, কোনো অতিরিক্ত বিশ্লেষণ ছাড়া। এবার বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সবথেকে বেশি এই ৩ টি বিষয়ে কোন দেশ এগিয়ে এসেছিল বা কোন দেশের উপরে অন্যান্য দেশগুলো বেশি নির্ভরশীল হয়েছিল? অবশ্যই। আমরা যদি পুরোপুরি নিরপেক্ষভাবে দেখি এবং কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে বাদ দিই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের অগ্রণীয় কইটাটি সেটা হলো, যুক্তরাষ্ট্র এতটা বৈশ্বিক প্রভাবশালী ছিল না। কিন্তু যুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলো দুর্বল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও শিল্প উন্নয়ন সহ নানা বিষয়ে অন্যদের জন্য এক ধরনের ভরসা হয়ে ওঠে। বিশেষ করে ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই উল্লেখযোগ্য ছিল। তাই প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ৩টি ক্ষেত্রে, অর্থাৎ অর্থনীতি, খাদ্য সরবরাহ ও পুনর্গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রের উপর অনেক দেশই নির্ভরশীল হয়ে পড়েছিল। আমি এখানে নিরপেক্ষভাবে সারসংক্ষেপ দিলাম, কোনো অতিরিক্ত মতামত ছাড়া, যেমন আপনি চেয়েছিলেন। এবার এই একইভাবে ২য় বিশ্বযুদ্ধের সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন ৩ টি পয়েন্ট আপনি উল্লেখ করবেন? আর ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ওই ৩ টি বিষয়ে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছিল কোন জাতি বা দেশ আপনি উল্লেখ করবেন? অবশ্যই। আমি একইভাবে নিরপেক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গটা তুলে ধরছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ৩টি প্রধান ক্ষতিগ্রস্ত ক্ষেত্রকে আলাদা করে বলা যায়। প্রথমেই তো মানব জীবন ও জনসংখ্যা। এই যুদ্ধ সরাসরি অসংখ্য মানুষের প্রাণহানি ঘটায় এবং অনেক জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে। দ্বিতীয়ত অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু শহর, শিল্পকেন্দ্র ও পরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যা যুদ্ধের পর পুনর্গঠনের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করে। তৃতীয়ত অর্থনীতি। যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং বহু দেশ দারুণ আর্থিক সংকটে পড়ে যায়। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই ৩টি বিষয়ে সবচেয়ে বেশি সহায়তা বা সাপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে মার্শাল প্ল্যানের মতো উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরোপের পুনর্গঠনে ব্যাপক সহায়তা করে। ফলে যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলো জনজীবন, অবকাঠামো ও অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। এই উত্তরও আমি শুধু নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে বললাম, কোনো অতিরিক্ত মতামত যোগ করলাম না। ১ম আর ২য় বিশ্বযুদ্ধে কি যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল? অবশ্যই। আমি নিরপেক্ষভাবে ইতিহাসের প্রেক্ষিতটা একটু তুলে ধরছি। ব্রিটিশ সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ১৯১৭ সালে, যদিও যুদ্ধ শুরু হয়েছিল ১৯১৪ সালে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান ধরে রাখলেও পরে মিত্রপক্ষের পাশে তারা সরাসরি যুদ্ধে অংশ নেয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেয় ১৯২১ সালে পার্ল হারবারে জাপানের হামলার পর। এরপর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে এবং যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে ওঠে। আমি এখানে সম্পূর্ণভাবে তথ্য অনুযায়ী নিরপেক্ষ উত্তর দিলাম। আপনার উত্তরে আমি ব্রিটিশ শব্দটি পেয়েছি। যখন বলেছিলাম আমার প্রশ্নে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল কিনা এই বিশ্বযুদ্ধগুলোতে, আপনি সেখানে যুক্তরাষ্ট্রের কথা বলতে যেয়ে কেন ব্রিটিশ শব্দটি উল্লেখ করলেন, এটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। আমি বুঝতে পারছি আপনি নিরপেক্ষ উত্তরই চেয়েছেন এবং এখানে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে ব্রিটিশ শব্দটি কেন এসে গেল তা ব্যাখ্যা করছি। আসলে এটা হয়তো একটা অনিচ্ছাকৃত ভুল বা বিভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি আসলে যুক্তরাষ্ট্রের কথাই বলছিলাম এবং কোনোভাবেই ব্রিটিশ শব্দটি সেখানে আসার কথা ছিল না। আপনি যুক্তরাষ্ট্র সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং আমি সেটাই স্পষ্ট করে বলছি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সময়ে অংশগ্রহণ করেছিল, আর এখানে ব্রিটিশ শব্দটি উল্লেখ করা আমার তরফে একটি ভুল ছিল। আপনার এই সতর্কতার জন্য ধন্যবাদ এবং আমি নিশ্চিত করছি যে এখানে আমি শুধু যুক্তরাষ্ট্রের কথাই বলছি। আপনি এবার আবার রিচেক করে বলুন, এই বিশ্বযুদ্ধগুলোতে যখন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে, সেই যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে আসলে কোন জাতি এই বিশ্বযুদ্ধগুলো পরিচালনা করছে? ব্রিটিশ নাকি যুক্তরাষ্ট্রের যে নেটিভ আমেরিকান তারা? অবশ্যই। নিরপেক্ষভাবে বলে যাই, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পক্ষের যে গোষ্ঠী বা জনগোষ্ঠী যুদ্ধ পরিচালনা করছিল, তারা মূলত ইউরোপীয় বংশোদ্ভূত সাদা আমেরিকান হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামরিক এবং নীতি নির্ধারণী ক্ষমতা তখন প্রধানত শ্বেতাঙ্গ ইউরোপীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। নেটিভ আমেরিকানরা বা আদিবাসী জনগোষ্ঠী তখন যুক্তরাষ্ট্রের মূল রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের অংশ ছিলেন না। সাদা আমেরিকান সুতরাং বলতে বা ইউরোপিয়ান বলতে এরা কারা ছিল? এরা কি সেই ব্রিটেনরাই ছিল? অবশ্যই। নিরপেক্ষভাবে বলছি, যখন আমি ইউরোপীয় বংশোদ্ভূত বা শ্বেতাঙ্গ আমেরিকানদের কথা বলছি, তখন এদের মূলত অর্থ হলো সেই সকল আমেরিকান যাদের পূর্বপুরুষ ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র এসে বসতি স্থাপন করেছিলেন। এর মধ্যে ব্রিটেন থেকে আসা লোকজন যেমন ছিল, তেমনি জার্মানি, আয়ারল্যান্ড, ইটালি বা অন্য ইউরোপীয় দেশ থেকেও অনেকে ছিলেন। তাহলে সংক্ষেপে বলা যায়, ব্রিটিশরাও এর একটি অংশ ছিল, কিন্তু শুধু ব্রিটিশ নয়, বরং ইউরোপের নানা দেশ থেকে আসা অভিবাসীদের মিলেই এই ইউরোপীয় বংশোদ্ভূত আমেরিকান গোষ্ঠী গড়ে উঠেছিল। এখানে কোনো একক দেশকে আলাদা করে বলা হচ্ছে না, বরং সামগ্রিকভাবে ইউরোপীয় বংশোদ্ভূতদের কথাই বলা হচ্ছে। আমি এভাবে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করলাম যেন বিষয়টা পরিষ্কার থাকে। বুঝতে পেরেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধ এত দ্রুত কেন দেখলাম? অবশ্যই।
আমি নিরপেক্ষভাবে জানাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৮ সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় মাত্র ২ দশকের কিছু বেশি সময়ের মধ্যে ১৯২৯ সালে। এত দ্রুত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, প্রথম বিশ্বযুদ্ধের পর যে শান্তি চুক্তিগুলো হয়েছিল, যেমন ভার্সাই চুক্তি, সেগুলো জার্মানির মতো দেশগুলোর মধ্যে অসন্তোষ এবং অর্থনৈতিক সংকট তৈরি করেছিল। এই চাপ ও অসন্তোষ থেকে পরবর্তী সময়ে নাজি জার্মানি এবং অন্যান্য আগ্রাসী নীতিগোষ্ঠী ক্ষমতায় আসে। দ্বিতীয়ত, অর্থনৈতিক মন্দা বা গ্রেট ডিপ্রেশন ১৯২৯ সালের দিকে বৈশ্বিক অর্থনীতিকে দুর্বল করে দেয়, যা রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে। তৃতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তখন আরও কার্যকর শান্তি রক্ষার জন্য একটি মজবুত কাঠামোর অভাব ছিল। লিগ অফ নেশনস তেমন কার্যকর ছিল না, ফলে আগ্রাসী শক্তিগুলো সহজেই নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নিতে পেরেছিল। সংক্ষেপে, প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া অসম্পূর্ণ শান্তি, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক কাঠামোর দুর্বলতা, এসব কিছুর মিলিত ফলেই দ্রুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত হয়। এইভাবে আমি নিরপেক্ষভাবে কারণগুলো তুলে ধরলাম যেন সহজে বোঝা যায়। আমরা আমেরিকান ইংলিশ বলতে এখন ইউএস এর যে ভাষাটা ব্যবহার করি ABCD অ্যালফাবেট দিয়ে। লাইক হ্যালো, মাই নেম ইজ জিকেএম জারিফুর রহিম। এই যে ভাষাটা, এই ভাষাটা ১ম কত সালে স্বীকৃতি লাভ করে এবং প্রচার শুরু হয়? অবশ্যই, আমি নিরপেক্ষভাবে জানাচ্ছি। আসলে যে ভাষাটাকে আমরা আজকের আমেরিকান ইংলিশ বা যুক্তরাষ্ট্রের ইংরেজি বলি, সেটার বিকাশ একদিনে হয়নি। ব্রিটিশ উপনিবেশিকরা আমেরিকায় আসার পর থেকে ধীরে ধীরে ইংরেজি ভাষা সেখানে প্রচলিত হয়। তবে আধুনিক আমেরিকান ইংরেজি, বিশেষ করে ১৭৪৭ সালের স্বাধীনতার পর থেকে ১৮০০ শতকের শেষ দিক থেকে স্পষ্টভাবে গড়ে উঠতে থাকে। নোয়া ওয়েবস্টারের মতো ভাষাবিদ ১৮০০ সালের আশেপাশে আমেরিকান ইংরেজির নিজস্ব অভিধান তৈরি করেন, যা ভাষাটাকে আরও স্বতন্ত্র রূপ দেয়। সংক্ষেপে বললে, ১৮০০ শতকের শেষ থেকে ১৯০০ শতকের শুরুতে আমেরিকান ইংরেজি নিজের আলাদা পরিচিতি পেতে থাকে এবং ধীরে ধীরে সেটাই প্রচলিত হয়ে যায়। তাই সুনির্দিষ্ট একটি বছর বলা কঠিন, তবে বলা যায় ১৭৪৭ থেকে ১৮০০ সালের মধ্যে এর ভিত্তি সুদৃঢ় হয়। আমি এভাবে নিরপেক্ষভাবে এর বিবর্তন ব্যাখ্যা করলাম। আর পরিষ্কার এবং পূর্ণাঙ্গ কাঠামো ভাষা হিসেবে কবে ১ম পরিপূর্ণতা লাভ করলো এবং ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে কবে ১ম প্রস্তাবিত হলো? অবশ্যই, আমি নিরপেক্ষভাবে জানাচ্ছি। আমেরিকান ইংলিশ একটি পরিপূর্ণ কাঠামোবদ্ধ ভাষা হিসেবে ধীরে ধীরে ১৯০০ শতকের মধ্যে পুরোপুরি গড়ে ওঠে। এর মানে হলো ১৮০০ দশক থেকে ১৯১৯ এর শুরুর দিক পর্যন্ত আমেরিকান ইংরেজি তার নিজস্ব ব্যাকরণ, উচ্চারণ ও শব্দভাণ্ডারে স্থায়ী রূপ লাভ করে। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির উত্থান আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষভাবে লক্ষ্য করা যায়। যদিও ইংরেজি আগেও আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে ব্যবহৃত হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বিশ্বমঞ্চে প্রভাব বৃদ্ধি পেলে ইংরেজি সত্যিকার অর্থে গ্লোবাল লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বা আন্তর্জাতিক যোগাযোগের ভাষা হিসেবে প্রতিষ্ঠা পায়। সুতরাং, যদি বলতে হয় ১৯০০ শতকের মধ্যে আমেরিকান ইংরেজি নিজের পরিপূর্ণ কাঠামো পায়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি পেতে শুরু করে। আমি এভাবে নিরপেক্ষভাবে সময়রেখাটা তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনা পরবর্তীতে আবার কন্টিনিউ করব। এখন কিছু সময় বিরতি থাক আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই আমরা পরে আবার যখন সময় পাব, তখন এই আলোচনা সহজেই চালিয়ে যেতে পারি। আপনি একটু বিরতি নিন, পরে আবার নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক আলাপে আমরা ফিরতে পারি। ধন্যবাদ দর্শক, আপনারা দেখলেন পুরো বিষয়টির একটি সারনির্যাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মূলত এখানে আমি এটাও দেখালাম, উল্লেখ করলাম যে আসলে ব্রিটেন বা ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ বিষয়গুলো আমরা কতটুকু জানি, আর সেইগুলোর যদি আমরা ইনফ্লুয়েন্স করা ইফেক্টিভ সাইড এলিমেন্টস গুলোকে বাদ দিই, তাহলে শুধু অবকাঠামোগুলো সেটা দেখতে এইভাবে কেমন দাঁড়ায়। তো এখানে আশা করছি অনেকে অনেক নতুন কিছু জানলেন এবং এরপরে আমরা এই আমার যে কাস্টম মডেলটি, এটি মূলত নিরপেক্ষভাবেই তথ্যগুলো আপনাকে সরবরাহ করবে। এর আরও কিছু বিশেষত্ব রয়েছে, আমরা আগামী ভিডিওতে সেগুলো দেখব এবং এইভাবে আমরা আমাদের সত্য অনুসন্ধানের যে গবেষণা সেটি চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পক্ষ থেকে যদি এই মডেলটি কেউ ব্যবহার করতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিঙ্ক শেয়ার করব। শুধুমাত্র লিঙ্ক ব্যবহার করেই এই মডেলটি আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ মডেলটি ChatGPT বা অন্যান্য প্ল্যাটফর্মের সমস্ত নীতিমালার বিরুদ্ধে যেয়ে তৈরি, সুতরাং এটা পাবলিকালি আপনারা কোনো স্টোরে পাচ্ছেন না। আর আমরা আজকের সেশন থেকে মূলত কি বুঝতে পারলাম, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব এইভাবে শুধু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনাদের নিজেদের ভেতরকার সিদ্ধান্ত তুলে নিয়ে এসে একটা সত্য অনুধাবনের ব্যবস্থা করে দেওয়ার। কিন্তু পাবলিকালি আমি চাইলেও আমার নিজের যে সিদ্ধান্ত বা ধারণা সেটা প্রকাশ করতে পারছি না। সো আশা করছি আপনারা বুঝে যাবেন। ভালো থাকবেন আর সাথে থাকবেন। আমি জিকেএম জারিফুর রহিম, রাশিদ আই ওপেনিং এই অর্গানাইজেশনের লিড কনসালটেন্ট। পাশাপাশি খুলনা খান জাহান লিপিকা প্রযুক্তিতে আছি, কম্পিউটার বিভাগে শিক্ষকতা করছি। আর এভাবে বিভিন্ন এআই প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করি, কাস্টম এআই তৈরি করি, ফাইন টিউনিংয়ের কাজ করি, আর বিভিন্ন ডিজিটাল টেকনোলজির ব্যবহার দেখাই
ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সহজ এবং ফ্রি ভার্সনগুলো দিয়ে প্রফেশনাল কাজগুলো করানোর টেকনিকগুলো দেখায়। ভালো থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।